ডেমোগ্রাফি শুধুমাত্র কোনো পরিসংখ্যান বা ভৌগোলিক পরিভাষা নয়। ডেমোগ্রাফি হলো একটি দলিল যা কোনো একটি ভৌগোলিক অঞ্চলের আর্থসামাজিক কৃষ্টি ও ঐতিহ্য এবং সংস্কৃতির সুস্পষ্ট এবং সঠিক চিত্র তুলে ধরে। তাই সেভাবে দেখতে গেলে ডেমোগ্রাফির অর্থ হলো সেই আধার বা ভিত্তি যা কোনো দেশ বা রাজ্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের নির্ধারক বা নির্ণায়ক। আর এদিন স্মার্ট এবং সেন্টার ফর ভারত স্টাডিজের উদ্যোগে ঐতিহ্যবাহী ভারতীয় জাদুঘর কলকাতায় ডেমোগ্রাফিক্স অন সোশিও ডাইনামিক্স অ্যান্ড কালচারাল স্পেসেস বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ, ডেপুটি ডিরেক্টর, ইন্ডিয়ান মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডক্টর সায়ন ভট্টাচার্য, প্রসার ভারতীর কনসালটেন্ট এডিটর প্রসেনজিৎ বক্সি, ডিরেক্টর NITTR, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দেবীপ্রসাদ মিশ্র। উপস্থিত ছিলেন কলামনিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট দেবযানী ভট্টাচার্য। একই সঙ্গে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর ডক্টর প্রগতি বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রকাশনার পর্যায়ে আমরা প্রবেশ করছি। অত্যন্ত বর্তমান পরিপ্রেক্ষিতে অত্যন্ত পুস্তক প্রকাশিত হতে চলেছে। মাননীয় প্রফেসর মিশ্রজি আছেন। আমার বইটা যখন প্রথমবার প্রকাশ হয় খড়গপুরে ছিলেন, ওনাকেও আমার শ্রদ্ধা প্রণাম। শাস্ত্র বলছে দেবতানা যথা দুর্গা, নদীর মধ্যে গঙ্গা, ঠিক সেই রকম দেবতাদের মধ্যে দুর্গা হচ্ছে শ্রেষ্ঠ দেবতা। যে দুর্গাকে নিয়ে আমাদের এত আবেগ, শক্তি সাধনার প্রশস্ত মার্গ, যে দুর্গাকে নিয়ে বাঙালির গর্ব, বিশ্ব ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া যে দুর্গাকে নিয়ে, সেই দুর্গা কেবলমাত্র একটি প্রতিমা নন, নিজেকে খুঁজে পাওয়ার যে সাধনা, যাকে স্বামীজি বলেছেন টুয়ার্ডস হিমসেলফ, অধি আত্ম, নিজের দিকে চলে যাওয়া, নিজেকে খোঁজা। Provides tangible evidence of how these changes influence community life and cultural development. The history of human settlements in South Asia begins with Stone Age communities almost 1.8 million years ago at the sites like Attirampakkam, Tamil Nadu, Isampur, Karnataka and Gori, Maharashtra. However, the earliest records of urbanization emerged from Harappan time, approximately circa 4.00 BCE. Several archaeological excavations have proved that the population demography of the Indus-Saraswati civilization were indirectly intertwined with the socio-cultural fabric of the society. আমরা সাধারণত ভেবে থাকি যে ধর্মীয় জনবিন্যাস একটা মূল বিষয় যেটার উপরে নজর দেওয়া দরকার, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি একটা বিষয় বুঝিয়ে দিয়েছে যে ভাষাগত জনবিন্যাসও সমাজের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে আরো অনেক রকমের জনবিন্যাসের গুরুত্ব আছে, যার একটা অত্যন্ত নিছক উদাহরণ আপনাদের গতকালকের দিচ্ছি। সারা ভারতবর্ষের মানুষ বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা খুবই উদ্বিগ্ন। কি হচ্ছে বাংলাদেশে, কেমন হচ্ছে, আগামী দিনে কি হবে।
এবং বাংলাদেশের যারা মানুষ আজকে সামাজিক গণমাধ্যম আমাদের একদম হাতের তালুতে থাকার কারণে আমরা জানি যে বাংলাদেশের মানুষও কি ভাবছে, কি করছে। বক্তব্যের শুরুতেই মঞ্চাসীন সমস্ত বুদ্ধজনকে এবং যারা এই সভাগৃহে উপস্থিত রয়েছেন সেই সমস্ত প্রাজ্ঞ বুদ্ধ মণ্ডলীকে আপনার পক্ষ থেকে ভগবান কপিলের অনেক অনেক আশীর্বাদ জানাই। সেন্টার ফর ভারত স্টাডিজ আমারই ভক্ত এবং শিষ্য, বিশেষ করে উৎসাহী যুবকদের অনেক অনেক আগ্রহে গড়ে ওঠা একটি মুক্ত চিন্তার মঞ্চ। তথাকথিত ধর্মীয় বাতাবরণের বাইরে বেরিয়ে যে ধর্ম মানবমুখী, যে চিন্তা সামাজিক বিকাশের সমান্তরাল এবং যে বোধ মানব বিকাশের অনুপন্থী, তাকে সঙ্গে করে নিয়ে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে যুবকেরা একটা মঞ্চে একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে। বহু মানুষের মধ্যে তাদের চিন্তা, সমাজের চিন্তাশীল মানুষদের, সুশীল জনগোষ্ঠী পরিশীলিত বোধের বিকাশকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা আমার কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং গর্বের বলে মনে হচ্ছে। আজকের বিষয় জনবিন্যাস বদলে গেলে তার প্রভাব সমাজে, সংস্কৃতিতে, কৃষ্টিতে কিভাবে পরিবর্তন আনে, কি প্রভাব সৃষ্টি করে, বিশেষ করে বর্তমানে তৎসাময়িকতার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তা কেমন করে চিত্রিত হয়ে উঠছে, ব্যঞ্জিত হয়ে উঠছে। স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গের যে জনবিন্যাসটা আমরা দেখে এসেছি সেটা শেষ 20-25 বছরে অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। For the welfare of all. In today's fast-moving world and tough competitive day-to-day life, the youth hardly find time for remembrance of our rich cultural heritage and past. This becomes most the Amrit Mahotsav, that is, commemorations of 75 years of Indian independence. It is important that we regain the comprehensive knowledge system of our heritage and demonstrate the Indian way of doing things to the world. This requires training generations of scholars who will demonstrate and exemplify to the world a way of life so unique and peculiar to our great civilization. Here comes our organization, that is Center for Bharat Studies, which is an independent youth-based think tank currently based at Kolkata that provides input to the Indian political system and issues such as security, governance, the economy. We emphasize our work on Indian knowledge system, that is researching civilizations of historical point of view, social science and mind science. ভারতবর্ষের যত ন্যাশনালিস্টিক মিডিয়া এবং ভয়েস এবং থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছে, সমস্ত লেখক, গবেষক, বিভিন্ন সেন্টিমেশন মানুষ রয়েছে, তাদেরকে একটি ইউনিফাইড প্ল্যাটফর্মের আন্ডারে এনে এবং তাদেরকে যত রকম সাপোর্ট প্রোভাইড করা সম্ভব তারা সব কিছুই স্মার্ট করে যাচ্ছে। বর্তমানে ভারতবর্ষে আমাদের প্রায় 500 কাছাকাছি ডিজিটাল মিডিয়া আমাদের সদস্য রয়েছে এবং তাদেরকে কন্টিনিউয়াসলি আমরা
কোনো প্রকার ফিডব্যাক ছাড়া আমরা নিঃস্বার্থভাবে তাদেরকে বিভিন্ন রকম সাহায্য করছি। এই সকল সাহায্যের ক্ষেত্রে আমরা সবসময়ই মাথায় রাখি যে আমাদের ন্যাশনালিস্টিক যে উদ্দেশ্য, তাতে সেই উদ্দেশ্য নিয়ে যারা কাজ করছে তাদেরকে যত রকম সহায়তা দেওয়া সম্ভব তার সব কিছুই আমরা স্মার্ট থেকে করছি। এছাড়াও আমাদের স্মার্টের ডিজিটাল মিডিয়া কাজ ছাড়াও আমরা এই ধরনের যে আজকে আমাদের আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা সমবেত হয়েছি, এই ধরনের ইভেন্টগুলোকে আমরা দেশব্যাপী আমরা আয়োজন করি এবং আয়োজক যারা তাদেরকেও আমরা বিভিন্ন রকম সাহায্য করে থাকি। তো সেই IPSMF এর সমর্থনে যে অ্যান্টি ইন্ডিয়া শক্তি এবং অ্যান্টি হিন্দু যে শক্তি, তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের অর্গানাইজেশন শুরু হয়। আমাদের অর্গানাইজেশন শুরু হয়েছিল 2020 সালে এবং ধীরে ধীরে আজকে 2024 সালেও এসে আমরা এখনও কাজ করে যাচ্ছি। আজকে উপস্থিত দর্শকদের মধ্যে আমাদের স্মার্ট ফর ভারতের বিভিন্ন মেম্বাররাও এসেছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যা বললেন বা প্রসেনজিৎ বংশীদা যা বললেন, তার একটা চিত্র, মানে তার একটা সাংখ্যিক চিত্র আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। कोई कुछ नहीं कर सकता, ठीक है। और ये क्यों है लोग इतना भय क्यों है? मैं एज ए डायरेक्टर मेरे बोल सर ये ना करो, कैसे हो जाएगा, वैसे हो जाएगा। लोग भय भी भय करते हैं, भय देते हैं, बांटते हैं। तो क्यों है? इसका कारण क्या है? इसको कारण का नहीं ढूंढोगे, इसको समाधान नहीं निकल सकता। और अभी जो युवा पीढ़ी है, देखिए इधर जितना भी बड़े हैं, ज्यादातर उम्र वाले वो क्या करेंगे? क्या मैं जो बोलूंगा ये इसको क्या असर पड़ेगा? मुझे असर पड़ेगा क्या? इसका क्या असर? युवा नहीं है, युवा अभी मोबाइल के अंदर है, मार्केट के अंदर है। तो हमारे युवा भी मैं अभी बता के आया हूँ कि ये जो है बीमारू है। लोग कहते डिविडेंड, ये पॉपुलेशन डिविडेंड मिलेगा हमें, युवा राष्ट्र है। मैंने कहा युवा तो बीमारू है, मानसिकता में, शारीरिक में, बौद्धिकता में, सब में बीमार ज्यादा है। ऐसा नहीं कोई नहीं है। 90-এর দশকে দেখি যে কিভাবে একটি বিশেষ, মানে এখানে বলতে পারছি যে রাজনৈতিক ক্ষমতায়নের জন্য কিভাবে দুটি বিশেষ জাতির উপর নির্ভর করে একটি সরকার গঠন। আমি এসেছি 95 থেকে, আজকে হতে চলল এটা আমাদের 24 সাল। তো সেখানে 30 বছর এখানে থাকা হলো, কলকাতা বর্ধমান মিলিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ সেখানেও দেখেছি। আমার ছাত্রদের মধ্যে প্রথম 95-এ কত হিন্দু রাষ্ট্র ছেলে মেয়েরা, এখন কত ম্যানেজমেন্টের ইয়েতেও দেখছিলাম। পশ্চিমবঙ্গে হচ্ছিল, কারণ হচ্ছে আমরা জানি যে 46-এর নোয়াখালীর পর বাংলাদেশ থেকে আমার ভিতরে আমার বাড়ি নোয়াখালী, সেখান থেকে এসেছিলেন। তাদের ভাই হয়েছিলেন ত্রিপুরা, আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম। আমাদের বড়ানো হয়, সেটা বড়ানো হয় একটা সোশ্যাল ক্রাইসিস হয়েছিল। এর জন্য বর্ণ হিন্দুরা দায়ী, মানে এখনো পর্যন্ত যে দেশভাগের যে প্রেক্ষাপট সেটা বর্ণ হিন্দুদের উপর চাপিয়ে দেওয়া। সর্বোপরি অসংখ্য ধন্যবাদ জানাই সকল দর্শকবৃন্দকে, সকল জাতীয়তাবাদী ভাই ও বোনকে যারা এই অনুষ্ঠানটিতে এসেছেন এবং অংশগ্রহণ করেছেন। এই বলে আমরা অনুষ্ঠান শেষ করব। পশ্চিমবঙ্গে জনবিন্যাস যেমন বদলে যাচ্ছে, তেমনি বদলে যাওয়া জনবিন্যাস পশ্চিমবঙ্গের হিন্দুর সাংস্কৃতিক বিপর্যয়কে সূচিত করছে। এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে নিজ ভূমি পরবাসী হয়ে যাওয়ার মতো আমরা হিন্দুরা পশ্চিমবঙ্গে এক জায়গায় চলে আসছি, এক কাচার হয়ে যাচ্ছি। এর মূলত কারণ কিন্তু যেমন শাসকের পৃষ্ঠপোষকতা ভিন্ন কোনো ধর্মের প্রতি, দুধেল গাইদের প্রতি, ঠিক তার পাশাপাশি ক্রমশ বেড়ে যাওয়া এই যে বিধর্মীর প্রভাব বা অন্য ধর্মের মানুষের প্রভাব, তারা আমাদের কৃষ্টি
আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মাচরণ, আমাদের নিত্যদিনের জীবন তার উপর গভীর প্রভাব সৃষ্টি করছে। যে রথযাত্রা, দুর্গা বিসর্জন, দশমীর উৎসব, অন্যান্য অনুষ্ঠানগুলো আগে করবার জন্য কোনো রকম পারমিশনের প্রয়োজন হতো না এবং মানুষ স্বেচ্ছায় সানন্দে করতে পারত, যার মধ্যে অনেক ঐক্যের চিত্রও ফুটে উঠত। সেখানে আজকে সেগুলো করতে আমাদেরকে অনুমতি নিতে হচ্ছে। সবচেয়ে গর্বের বিষয়, বাঙালির যে ঐতিহ্যময়, যা বিশ্বের হেরিটেজ বলে গণ্য হয়েছে যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসব করতে গিয়ে আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। এখনও এমন দুর্গোৎসবের কথা জানি যে হাইকোর্টের শুনানির জন্য তা হবে কি হবে না এই জায়গায় আজও দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে রাজারহাটের নিউ টাউনের যে দুর্গাপূজা, সেই দুর্গাপুজো আজও নিষ্পত্তি হয়নি। আগামীকাল কি তার পরের দিন হয়তো কোর্টের নির্দেশে তার গতিবিধি, তার ভাগ্য নির্ধারণ হবে, কিন্তু বহুদিন থেকে এটা হচ্ছে। এগুলোর সমস্ত কিছুর নেপথ্যে যেটা কাজ করছে, ক্রমশ মুসলমানদের প্রভাব বেড়ে যাওয়া, তাদেরকে ভোট জেতবার অঙ্কের একটা গুরুত্বপূর্ণ সংখ্যা হিসেবে গণ্য করা, শাসকের তাদের পাশে দাঁড়ানো। তাতে কি হচ্ছে, বাঙালির যে কৃষ্টি, হিন্দুর যে কৃষ্টি, হিন্দুর যে সাংস্কৃতিক বিন্যাস, সেই বিন্যাসের মধ্যে অনেক হেরফের হয়ে যাচ্ছে, যা হিন্দুর পক্ষে, বাঙালির পক্ষে, তার কৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য মোটেই শুভঙ্কর নয়। দুর্গাপুজো করতে চাইলে 5 লক্ষ টাকা জমা করতে হবে, না হলে তাকে কচু কাটা করা হবে। হ্যাঁ, কে বা কারা দিয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু ওপরে লেখা আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এর থেকে বোঝা যাচ্ছে এটা কাদের ফতোয়া। স্বভাবতই পাশের রাষ্ট্রের আজকে যে পরিস্থিতি, আর কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে তার চেয়ে করুণ পরিস্থিতি হবে। সেখানে হাতে লাল সুতো পরলে তাকে বিধর্মী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার ধর্মান্তরিতকরণের চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, এই যে লাভ জেহাদে ফাঁসিয়ে নানানভাবে মেয়েদেরকে ধর্মান্তরিতকরণ করে তাদেরকে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। হিন্দু শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে হিন্দু শিক্ষিকাকে গলায় জুতোর মালা পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এমনও জানি যে উচ্চপদস্থ হিন্দু কার্যকর্তা, তাকে কেবলমাত্র সে হিন্দু বলেই বাধ্য করা হয়েছে অবসর নিতে। শুধু কি তাই, মন্দিরগুলো ভাঙচুর হচ্ছে, একাধিক মূর্তি ভাঙচুর হচ্ছে, এবং এমনও চিঠি পাওয়া যাচ্ছে, চিঠিগুলো ঘরে ঘরে হুমকি চিঠি যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে এই তো সবে শুরু হয়েছে মূর্তি ভাঙার কাজ, এই কাজ চলতে থাকবে, তোমরা যতই মূর্তি গড়ো আমরা মূর্তি ভাঙব। এবং দেশের পরিণতি যে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশকে দেখে এখনও যদি আমরা সতর্ক না হই, সেই খান সেনার বাংলা যদি আবার আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই পশ্চিমবঙ্গে, তাহলে আমাদের উদাস থাকতে হবে, নচেত হিন্দুকে এক হতে হবে, বাঙালিকে এক হতে হবে। তার কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষার জন্য জনবিন্যাসের বদলে যাওয়াটাকে রুখতে হবে। যে কেমন করে আমরা জনবিন্যাসকে রুখতে পারি, সেখানে অনুপ্রবেশের সমস্যা আছে, ধর্মান্তরিতকরণের সমস্যা আছে, এগুলোকে সরাসরি আমরা যদি মোকাবিলা না করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গ একদিন বাঙালি হিন্দুর কাছে বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর হয়ে যাবে। উদ্যোগ তো অবশ্যই ভালো, এবং জনবিন্যাস, ডেমোগ্রাফি, এই জনবিন্যাস বিষয়টা নানা দিক দিয়ে নানা রকমভাবে সমাজকে প্রভাবিত করে, এবং সেটাকে আমরা শুধুমাত্র যদি ধর্মীয় দিক থেকে দেখি তাহলে কোনো একটা জায়গাতে বোধহয় সেটা ভুল হবে। এর মধ্যে ভাষাগত দিক আছে, এর মধ্যে সংস্কৃতিগত দিক আছে, এরকম অনেক রকমের ঘটনা জনবিন্যাসের পরিবর্তনের ক্ষেত্রে ঘটে দেখা যায়, এবং সেটা নিয়ে চর্চা করাটা খুব জরুরি এই কারণে যে বিশেষ করে পশ্চিমবঙ্গের নিরিখে, যেখানে আমরা এমন একটা সীমান্তবর্তী এলাকায় থাকি, পাশে একটা এত বড় লম্বা সীমান্ত দিয়ে বাংলাদেশ রয়েছে, আর একদিকে নেপাল রয়েছে, আর একদিকে ভুটান রয়েছে। তো এইরকম রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গের মতো ভারতে আর কোথাও নেই।
তো এখানে জনবিন্যাসের নানা রকমের যে চরিত্র আছে সেটা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি। তার সমাজের ওপরে কী প্রভাব সেটা নিয়ে আলোচনা করাটা জরুরি। আমি আয়োজকদের খুবই ধন্যবাদ দেব যে তারা এটাকে ভেবেছেন। অনেক সময় জনবিন্যাস পরিবর্তন করবার জন্য একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হয়, এবং আবারও আমি সেখানে বলবো যে এটা যে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে হয় তা নয়। রাজনীতি এখানে একটা সহায়ক ভূমিকা হিসেবে পালন করে, হয় মূলত ধর্মীয় কারণে। সেখানে যখন রাজনীতি নেতিবাচক ভূমিকা পালন করে তখন সেটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকর হয়। দুদিক দিয়েই ক্ষতিকর হয়, মানে রাজনীতিতেও ক্ষতিকর হয় এবং জনবিন্যাসের যে সামঞ্জস্য, যে ভারসাম্য বজায় রাখার একটা ব্যাপার, সেখানেও একটা প্রবল জটিলতা দেখা দেয় এবং সমাজের মধ্যে যে একটা সম্পর্কের ক্ষেত্রে যে একটা ইতিবাচক দিক থাকার কথা সেটাও মাঝে মাঝে এর কারণে লঙ্ঘিত হয়, এবং যাতে সমাজে নানা রকমের উত্তেজনা সৃষ্টি, যাকে আমরা দাঙ্গা বলি, সেই ধরনের দাঙ্গা বা সংস্কৃতির সংঘাত, এই সমস্ত কিছু হয়ে থাকে। এটা খুবই বেদনাদায়ক। যতক্ষণ না নিজের দরজার চৌকাঠে এসে কোনো কিছু পড়ছে তার আগে কেউই ভাবে না যে অন্যের ছেলেটা উচ্ছন্নে যাচ্ছে, আমার তাতে কি, এই ভাবনাটাই চলে। তো যতক্ষণ না সেটা এসে এই মুহূর্তে আমাদের সীমান্তবর্তী দেশটাতে যে ধরনের জটিলতা চলছে, আর আমরা যে শহরে বাস করি সেই শহর থেকে মাত্র 80 থেকে 100 কিলোমিটার দূরে, তো কোনো রকম যদি অশান্তির সৃষ্টি হয় এই 80 এবং 100 কিলোমিটারের মধ্যে তার প্রভাবটা সবাইকার প্রথমে এসে পড়বে। এটা যেদিন মানুষ বুঝবে সেদিন বুঝবে, যেদিন ততদিন এই ধরনের পরিস্থিতি চলতে থাকবে। কিন্তু এই ধরনের উদ্যোগগুলো নেওয়া হলে আলোচনা বা অন্য কোনোভাবে, তাহলে অন্তত কিছুটা সচেতন করবার চেষ্টা করা যেতে পারে। আপনি কতটা আশাবাদী মানে আগামী দিনের দিকে তাকিয়ে? এটা যদি কারণ হয়ে থাকে যে যতক্ষণ না আমার চৌকাঠে এসে সমস্যা পড়ছে ততক্ষণ আমি চোখ বন্ধ করে বালিতে মাথা গুঁজে থাকবো, তাহলে তো কোনো আশাই দেখা যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে কলকাতা শহরে এই ধরনের আলোচনা সভাগুলো হচ্ছে যেগুলো আগে হতো না, এইটা অন্তত একটা আশার জায়গা। আজকের অনুষ্ঠানের যে বিষয় সেটা আজকে যখন সাংস্কৃতিক, আমি একেবারে সত্যি কথাই বলছি, একেবারে রাগঢাক না করেই বলাটাই বোধহয় উচিত বা সময় এসে গেছে। সাংস্কৃতিক অবক্ষয়ের যে এই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যখন নিজেদের অস্তিত্বই সংকটে, একটা জাতির অস্তিত্ব সংকটে, তখন আজকের এই আলোচনা চক্র অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের চোখ বুজে থাকলেও সত্যিটা পাল্টে যাবে না, তাই এই সত্যকে দেখে নেওয়ার এবং দেখিয়ে দেওয়ার দায়িত্বটা বোধহয় সময় এসে গেছে। শ্রী রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এই ঐতিহাসিক ভারতীয় জাদুঘরে আজকে যে আলোচনা চক্র অনুষ্ঠিত হচ্ছে তা বাঙালির তথা একটি জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক অবক্ষয়, অস্তিত্ব বিলোপের সাথে জড়িত। তাই আজকের আলোচনা চক্র অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এই আলোচনা চক্রে যে বক্তৃতার মাধ্যমে আমরা যে শুনতে পাচ্ছি বা যে আলোচনার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের হয়তো ঘুম ভাঙার সময় এসে গেছে। যদি ঘুম না ভাঙে তাহলে পরবর্তী প্রজন্ম অস্তিত্বের চরম সংকটের সম্মুখীন হবে। আজ বাংলাদেশের ঘটনা আমাদের চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। 1906 সালের ইতিহাস যদি আমরা দেখি, সেই সময়ের যে হিন্দুর অবস্থা, আজকের পশ্চিমবাংলার হিন্দুর অবস্থা কিন্তু তার থেকে ভালো নয়। অত্যন্ত দুঃখের সাথে বলছি, আরও খারাপের পথে যাচ্ছে। সেদিকটাই যেন আমরা একটু সচেতন হই, একটু আমরা পরবর্তী প্রজন্মের স্বার্থে নিজেদের আত্মত্যাগ বলবো না, স্বল্প কিছু ত্যাগ করে যাতে আমরা অস্তিত্বটা বাঁচাতে পারি, এই সনাতনী ধর্ম সংস্কৃতিকে রক্ষা করতে পারি, পরবর্তী প্রজন্মকে এগিয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যেই আজকের এই ঐতিহাসিক প্রতিষ্ঠানে এই ঐতিহাসিক আলোচনা সভা। আসলে পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান এবং সেই অবস্থান অনুযায়ী এছাড়াও পশ্চিমবঙ্গের যে ইতিহাসের সাথে ভৌগোলিক অবস্থান দুটোকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে বর্তমানে ডেমোগ্রাফি একটি খুবই বড় ইস্যু। কারণ ধীরে ধীরে বাংলা থেকে বাঙালির সংস্কৃতি হারিয়ে যাচ্ছে এই ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের জন্য।
এবার ইতিহাস, ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক সমস্যা ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে আলোচনা তো অনেক হয়, বাট এখন বর্তমান যে সময় এসছে পশ্চিমবঙ্গে সেটার উপর সেটাকে পর্যালোচনা করলে বোঝা যায় যে এখন সময় হচ্ছে যে কোনো সমাধানের। কারণ আলোচনা অনেক হবে, কিন্তু সমাধান বার করাটাই হচ্ছে জরুরি। এবং গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো রয়েছে, যেগুলোকে দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক শক্তি বা সমাজ বলুন, যাই কিছু বলুন, তারা প্রত্যেকেই কেউ সচেতনভাবে কেউ বা অচেতনভাবে এড়িয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই চেতনাটাকে পুনরায় জাগ্রত করা এবং যা পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে যে কালো দিন ঘনিয়ে আসছে সেটাকেই রেকগনাইজ করে সমাধানের জন্য বাঙালিকে লড়াই করতে হবে। এবং তার জন্যই মূলত আজকে আমাদের এই কার্যক্রম। এবং আমাদের অর্গানাইজেশন স্মার্ট ফর ভারত সর্বদা এই ধরনের ভারতবর্ষের যে প্রতিটি রাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুকে মানুষের সামনে তুলে এনে সেটার সমাধান বের করে আনা এবং সমাজের মধ্যে একটি চেতনা জাগ্রত করার জন্য অতীতেও কাজ করে এসছে, বর্তমানেও কাজ করছে এবং ভবিষ্যতেও কাজ করবে। আসলে যে কোনো বিষয় দীর্ঘদিন ধরে যদি কোনো জনগোষ্ঠী চাপা দিয়ে রাখে কিংবা এড়িয়ে যায়, তার ফলশ্রুতিতেই কিন্তু যুব সমাজের একটা অবক্ষয় তৈরি হয়। আমাদের একটা আইরিশ একটা প্রভাব রয়েছে যে প্রতি 3 জেনারেশন পরে 4র্থ জেনারেশন ভুলে যায়। তো আমাদের বাংলার অবস্থাটাও হয়েছে ঠিক ওরকম। কারণ আমাদের বর্তমান জেনারেশনের আগে যে জেনারেশনগুলো ছিলেন তারা কেউ তাদের আগামী প্রজন্মকে সাবধান করে গেছিলেন, কেউ যায়নি। এবং তাদের মধ্যে আরও একটি অংশ রয়েছে যারা হচ্ছে সচেতনভাবে বা অচেতনভাবে তারা এড়িয়ে গেছেন। তো যেটার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমাদের যুব সমাজ আমাদের পশ্চিমবঙ্গের যেগুলো ক্রুশাল ইস্যু সেগুলোকে হয় তারা জানে না কিংবা ইনফর্ম নয়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের ইভেন্টগুলোর মাধ্যমে যুব সমাজের মধ্যে সেই চেতনার উন্মেষ ঘটানো। আমাদেরকে এই সব বিষয়ে শুধুমাত্র যে ইভেন্ট করলেই যে হবে এমনটা নয়, আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে ইস্যুগুলো নিয়ে সচেতন হতে হবে, কথা বলতে হবে, মানুষে এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে, নিজেদের অ্যানালাইসিস পাওয়ার বাড়াতে হবে, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিংবা ইয়াং জেনারেশনকে বর্তমান যে ইয়াং জেনারেশনের যে বর্তমান প্রজন্ম তাদেরকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা অবগত করতে পারি এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে নিজের রাজ্য, নিজের জাতি, নিজের দেশের জন্য যে সমস্যা সেই সমস্যার সমাধানে যাতে তারা আন্তরিকভাবে তাতে সামিল হয়। এই অনীহার জন্য অবশ্যই প্রথমত দায়ী হচ্ছে বাঙালি সমাজ। কারণ কোনো সমাজ যদি নিজে সচেতন না হয় তাহলে সেই সমাজের যারা জুনিয়র প্রজন্ম তারা অবভিয়াসলি তারা সেই বিষয়গুলো নিয়ে অবগত থাকবে না। এই বিষয়গুলো নিয়ে বাঙালি সমাজকে আরও আগেই এগুলোকে খুব সিনসিয়ারলি নেওয়া উচিত ছিল। আপনি যে বিষয়টি বললেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে দেখলেই আমরা একটা মোটামুটি আইডিয়া পাই। এটা অবশ্যই সত্যি, কারণ বেশ কিছুদিন আগেই আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সেখানকার রুলিং গভর্নমেন্ট ফল করে এবং এখানে যথেষ্ট রকম বৈদেশিক ইনফ্লুয়েন্স রয়েছে যেটা আমরা জানি। এবং একটি নিজের সমাজ বা দেশকে নিয়ে কোনো দেশের তরুণ প্রজন্ম যদি একটি অনীহা, শুধুমাত্র নিজের ক্যারিয়ার, নিজের অর্থনৈতিক সামর্থ্য বাড়ানো, নিজের আরামায়েশকে নিয়ে যদি তারা ফোকাস করে তাহলে তাদের ভবিষ্যৎ হবে বাংলাদেশের মতো। কারণ কি? কারণ তাদের এই ইগনোরেন্সের সুযোগ নিয়ে কিন্তু বৈদেশিক শক্তি তাদের যে এজেন্ডা সেই এজেন্ডাতে তারা কাজ করে যায়, যেমনটা তারা বাংলাদেশে করে গেছে। আজকে বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। সেখানে সরকার নেই, সরকার চলে যাওয়ার পরে আজকে সেখানে শিল্প, অর্থনীতি, সব কিছু, শিক্ষা, সব কিছু মুখ থুবড়ে পড়েছে। আমার মূল বক্তব্য হচ্ছে অনীহা ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত না নিজের গায়ের ওপর আসছে অনীহা। কারণ কি, অনীহা করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যখন হচ্ছে কেউই এই মানে বাস্তবতাকে এড়িয়ে যেতে পারবে না। তো আমার পরিশেষে আমার মূল বক্তব্য এটাই যে কি, ইগনোরেন্স কিছু জিনিসে ভালো,
তবে যখন দেশ সমাজ এবং নিজের জাতির কথা তখন ইগনোরেন্স ভালো নয়। কারণ কি আজ যে অর্থনৈতিক সামর্থ্য বা যে কর্ম ইত্যাদির দিকে ফোকাস করে আমাদের দেশের গুরুত্বপূর্ণ বা সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে তারা এড়িয়ে যাচ্ছে। আগামীকাল যখন এই এড়িয়ে যাওয়ার ফলে যে সমস্যা হবে সেই সমস্যা থেকে কেউ এড়িয়ে যেতে পারবে না। বাংলাদেশেও যখন বাংলাদেশ আমরা জানি অতীতে ছিল পূর্ব পাকিস্তান, তার আগে ছিল ভারতবর্ষের অংশ। যখন ভারতবর্ষের অংশ ছিল তখনও সেই পূর্ববঙ্গের জনগোষ্ঠী এরকম ইগনোরেন্স করতে করতে তারা এড়িয়ে গেছিল, যে কারণে আজকে তারা একটি ইসলামিক ভূখণ্ডে তাদের পরবর্তী প্রজন্ম বসবাস করছে। তো ভারতবর্ষের তরুণ প্রজন্মের প্রতিও আমার রিকোয়েস্ট এবং বার্তা এটাই যে কি আপনারা নিজের দেশ, জাতীয় সমাজকে নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে শিখুন। শুধু চাকরি বা অর্থই জীবনে সব নয়, এর থেকেও বেশি কিছু রয়েছে, সেটা হচ্ছে নিজের দেশ, নিজের সমাজ, নিজের জাতি। দেখুন, আজকে যে সেন্টার ফর ভারত স্টাডিজ আর স্মার্টের যে প্রোগ্রামটা ছিল, এটাতে ভালো উপলব্ধি হলো। যেহেতু আমি নিজে এক সঙ্ঘের স্বয়ংসেবক, তো অনেকগুলো কথা যেগুলো আমাদের সঙ্গে শেখানো হয় দীর্ঘ সেই 1993 সালে প্রথম সঙ্গে যাওয়া, যে জিনিসটা সঙ্গে আমাদের শেখানো হয় এবং স্বামী ভারত সেবাশ্রম সংঘের যিনি আমাদের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজজি যেটা বলেছেন যে আমাদের সঙ্ঘ শক্তি দরকার। আজকে অনেক বক্তারাই এই সঙ্ঘ শক্তিটার কথা বললেন। আরেকটা বললেন যেটা স্বামী বিবেকানন্দর এখানে বিষয় এসছে, যে বীরতার বিষয়টা এসছে, যে ক্ষত্রিয় তেজ, যেটা আমাদের সঙ্গে শেখানো হয় যে ক্ষত্রিয় তেজটা থাকা উচিত। এবং এই যে আজকের বিষয়টা ছিল যে ডেমোগ্রাফি, মানে একটা যেটা যে ধরনের জনসংখ্যা বিন্যাসটা বদলে যাচ্ছে, সেই সব বিষয়ে আজকের আলোচনা ছিল। এবং একটা জিনিস বোঝা গেল যে পরিসংখ্যান দিয়ে একজন আমাদের এখানে দেবযানীদি বোঝালেন যে শুধু যে মুসলিমদের বা মুসলমানদের যে তার জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তা নয়, আমাদের অন্য দেশ থেকে কিন্তু আমাদের এখানে ইনফিল্ট্রেশন হচ্ছে, অনুপ্রবেশ হচ্ছে, যার জন্য মুসলমানদের একটা বড় সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এই সব বিষয় নিয়ে আলোচনা হলো এবং পথ একটাই বেরোলো যে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে, আমাদের সাহস নিয়ে থাকতে হবে এবং আমাদের সনাতন যে মূল্যবোধগুলো ছিল সেইগুলো নিয়েই ভারতবাসী হয়ে আমরা ভারতকে বিশ্বগুরু বানাতে পারি। এইটাই আজকের দিনের মূল। আমার এতগুলো যে স্পিকারকে শুনলাম, এটা সুন্দরভাবে তারা উপস্থাপন করলো, খুব ভালো লাগলো।